প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়েন্ট অফ অর্ডারে। আমি কাজী জেসিন। আজকের আলোচনা শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দেখে নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর করছেন এবং সেখানে তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার দিকে তাকিয়ে বাংলাদেশ। এবং এই সাক্ষাৎকারে একটি প্রশ্নের উত্তরে তিনি এও বলেছেন যে এই দেশের প্রধান উপদেষ্টার সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন বাংলাদেশের এটা কখনই তার নিজের জন্য নয় বরং দেশের জন্য তিনি এই দায়িত্ব নিয়েছেন, এই কথাটিও বলেছেন। এবং নির্বাচন প্রসঙ্গেও তিনি মালয়েশিয়াতে বলেছেন যে নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি যে নির্বাচন নিয়ে অনেক রকম কথা থাকলেও সরকারের পক্ষ থেকে বারবার উচ্চারিত হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা এবং নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে এই কথাটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। তিনি বলেছেন প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা করেছেন সেই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। স্যারের কথার উপর আমাদের কোনো কথা নেই। ক্ষমতা জনগণের হাতে, জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না। এক পক্ষ বলছে ক্ষমতা জনগণ নির্বাচনমুখী না, আবার আরেক পক্ষ বলছে জনগণ নির্বাচনমুখী। যারা বলছেন জনগণ আসলে সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যেতে চায় তারা কেন বলছেন এখনও সংস্কার প্রত্যাশিত সংস্কার হয়নি, সেই আলাপটা রয়ে গেছে, সেই প্রশ্ন সামনে আছে। এরপরের খবরটি দেখতে চাই। বদিউল আলম মজুমদার বলেছেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আলোচনা আছে এবং সেক্ষেত্রে আমরা জানি কেউ কেউ বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের যারা ভোটার তাদের ভোট দেওয়ার সুযোগ রাখা উচিত, অর্থাৎ আওয়ামী লীগের মার্কা ব্যালটে থাকা দরকার। আবার এর বিপরীতে এই দাবিটিও আছে যে ফ্যাসিজম কায়েম করেছিল যে দলটি এবং যে দলটি পতনের জন্য হাজারো মানুষকে প্রাণ দিতে হয়েছে, বহু মানুষকে চোখ হারাতে হয়েছে, অঙ্গ হারাতে হয়েছে, সেই দলটির নির্বাচন করার অধিকার আছে কিনা সেই প্রশ্নটি অমীমাংসিত। এখানে আমরা দেখলাম বদিউল আলম মজুমদার বলেছেন, এই প্রসঙ্গে বলেছেন যেটি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন এবং আইনি প্রক্রিয়ার কথা বলেছেন। উনি স্পষ্ট করে কিছু বলেননি এই জায়গায় প্রশ্ন উত্তরে। আমরা যেটা নিয়ে কথা বলবো, ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মন্তব্য করেছেন বাংলাদেশের সবার অধিকার সমান, এই দেশে ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলছি, ভবিষ্যতেও চলব। এটা নিশ্চয়ই আমাদের কাম্য যে এই দেশে কোনো রকম ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। এই মূল্যবোধ মাথায় রেখে যেন আমরা এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা আমাদেরও। আমরা আজ আলোচনা শুরু করতে চাই। তার আগে আরও দুটি গুরুত্বপূর্ণ খবর একটু দেখে নেই। আমরা দেখলাম 15 আগস্টে ফেসবুকে শোক গাথা লিখেছেন যারা বা শোক প্রকাশ করেছেন যারা তাদের ছাত্র জনতা রোষানলে পড়তে হয়েছে এবং অনেক আমরা পরিচিত মুখদের দেখছি যাদের কালচারাল ফ্যাসিস্ট বলা হয়েছে এবং তাদের ছবিতে প্রতীকী জুতা পেটার কর্মসূচি পালিত হয়েছে। আমরা দেখলাম এই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো। আমরা দেখেছি যে শেখ মুজিবকে সামনে রেখে শেখ মুজিবকে হিরো আকারের সামনে দাঁড় করিয়েই এই ফ্যাসিজম আরও শক্তিশালী করেছিল আওয়ামী লীগ। সেই জায়গা থেকে শেখ মুজিবকেই এখন যখন আবার শোক জানাচ্ছে এবং শেখ মুজিবকে যখন মানুষ স্মরণ করছে তখন অনেকে ভয় পাচ্ছে যে শেখ মুজিবের নামীকে আবার শেখ মুজিবকে সামনে রেখে আবার আওয়ামী লীগকে ফেরানো হচ্ছে কিনা সেই আশঙ্কা আতঙ্ক আমরা দেখছি। বিষয়টি নিয়েও কথা বলবো। এবং এনসিপি আজ একটি মিটিং করেছে তাদের অফিসে এবং সেই মিটিংটি জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষকে আলোচনা সভা। সেই আলোচনা সভাতে তারা বলেছেন নতুন সংবিধান না হলে রাজপথে নামতে দেরি করব না, এটি এনসিপি সদস্য সচিব বলেছেন এবং আরও কয়েকটি মন্তব্য সেখানে উঠে এসেছে। আমরা এই আলোচনায় যা উঠে এসেছে কেন আসছে এই কথাগুলো বারবার সামনে আমরা সেই বিষয়ে বুঝবো আসলে কি এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছে কিনা একটু বোঝার চেষ্টা করবো। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন সাখাওয়াত হোসেন শান্ত। সাখাওয়াত হোসেন শান্ত, আপনাকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং আরও আছেন জাভেদ রাসিন এনসিপি যুগ্ম আহ্বায়ক এবং দর্শক আপনারা জানেন সাখাওয়াত হোসেন শান্ত G9 সাধারণ সম্পাদক। আমি যদি প্রথম
শাখাত হোসেন সায়ন্ত, আপনার কাছে যদি আসি, অনেকগুলো খবর তো আমরা দেখলাম আজকে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। এনসিপির আজকের যে সভা, এই সভা থেকে যা দেখছি এখনও গণপরিষদ নির্বাচনের দাবি সামনে এসেছে। একদিকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আমরা দেখছি খুবই কন্ট্রাডিক্টরি। আজকের যদি খবর এটা দেখেন, আমরা প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতেও বলেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, প্রেস সচিবও বলেছেন এটা ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কিন্তু এনসিপি এখনো পর্যন্ত গণপরিষদের দাবি দিয়ে আছে, মিনিং দ্যাট এনসিপি জাতীয় সংসদ নির্বাচনের দিকে যেতে যাচ্ছে না। আপনার কি মনে হয় যে আসলে কি নির্বাচনটা হবে কিনা? আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আলোচনায় এনসিপির গুরুত্বপূর্ণ নেতা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আমি এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা যেদিন বললেন, তার বহু আগে থেকে আমি একদম স্পষ্ট করে বলে আসছি, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এবং হতেই হবে। কারণ হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলা, রাজনৈতিক সম্প্রীতি, বিনিয়োগ কোনোটার অবস্থাই খুব ভালো না। ভালো না বলে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় আনার জন্য নির্বাচনের বিকল্প নাই। এবং একটি জনগণ দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকার দায়িত্ব নিলে তখন তার টাইম ফ্রেমটা যখন হয়, সেই সময়টা ধরে এবং ওই সরকারের পলিসিটা বোঝা যায় তখন যে তারা কোন লাইনের, তাদের পলিসি কি, তারা কোন দিকে বেশি মনোযোগ তাদের, সেই অনুসারে বিনিয়োগকারীরা আসে, তারা ইনভেস্ট করে, তাদের তো একটা হিসাব থাকে। বিনিয়োগ হলে কর্মসংস্থান হয়। এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানের শুরুটা কিন্তু ছিল তাদের চাকরি প্রাপ্তির নিশ্চয়তা নিয়ে, যে মেধার ভিত্তিতে তারা চাকরি পেতে চেয়েছিল। এখন এই যে 1 বছর কেটে গেছে, আরও 6 মাস পরেও যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, তাহলেও আপনার এর মধ্যে কোনো কর্মসংস্থান তো হলো না, হয়েছে। সুতরাং দেশকে এগিয়ে নিতে হলে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনার বিকল্প নাই। এখন এই ক্ষেত্রে গত 2-1 দিনের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কয়েকটা শিফটিং আছে দেখবেন। প্রধান উপদেষ্টা তো ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারিতে রোজার আগেই তিনি ঈদের উৎসব উপহার দিতে চান নির্বাচনের মাধ্যমে। সরকারের তরফ থেকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিয়ে তেমন কোনো কথা আর বলেননি। একদিন আগেই প্রেস সচিব, তিনি অত্যন্ত সরকারের প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ তো বটে এবং খুব প্রভাবশালী, অনেক সময় তাকে ধরা হয় অনেক উপদেষ্টাদের থেকেও বেশি প্রভাবশালী। তিনি বলছেন যে কোনো উপায়ে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে, কারণ স্যার বলেছেন, মানে প্রধান উপদেষ্টা বলেছেন, এরপর আর কোনো কথা নেই, এবং এটা কেউ বানচাল করার ক্ষমতা রাখে না, কেউ বানচাল করতে পারবে না। এইদিকে আবার উল্টা দিকে দেখেন, জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে পিআর পদ্ধতিতে, মানে তারা কিন্তু নিম্নকক্ষ উচ্চকক্ষ দুইটাই পিআর পদ্ধতিতে যায়। পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, তাতে কেউ নির্বাচনে আসুক বা না আসুক, পিআর পদ্ধতিতেই হতে হবে, তাতে এতে কেউ সায় দেখ বা না দেখ, মানে তারা একা চাইলেও পিআর পদ্ধতি হতেই হবে। এনসিপির পক্ষ থেকে তারা বলছে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে। এখন এই যে হবে না, পিআর পদ্ধতি ছাড়া হবে না এবং হবে, এই বিভিন্ন যে মত আছে, এর মধ্য থেকে সরকারের অবস্থান হচ্ছে এই মুহূর্তে নির্বাচন করা। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের ইচ্ছা এবং তাদের দাবি নির্বাচন হওয়া। তাদের দাবি ডিসেম্বরে ছিল, পরে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি বলাতে তারা ফেব্রুয়ারিতে এগ্রি করেছেন। তারা এখন মূলত কনফ্লিক্টটা তাহলে সরকারের সঙ্গে, যারা চায় না তাদের, এবং যারা চায় তারা তখন নির্বাচন হওয়ার পক্ষে। তাহলে কি হলো, এই যে দুইটা পক্ষ হয়ে গেল, এই দুইটা পক্ষের দুইটা পক্ষই কিন্তু গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি।
এই দুইটা পক্ষই চায় বাংলাদেশে ফ্যাসিবাদ যেন আর ফেরত না আসে। এখন যারা নির্বাচন চায় না তাদের আশঙ্কা যে এই পদ্ধতিতে প্রচলিত এইভাবে এই সংবিধানের আলোকে এই সরকারের অধীনে ব্যাপক সংস্কার, মৌলিক সংস্কার তারা চায়, সবকিছুর আগেই বাস্তবায়ন না হলে যদি নির্বাচন হয় তাহলে নতুন করে নির্বাচিতরাও ফ্যাসিবাদ হয়ে উঠতে পারে, এটা হলো আশঙ্কা। কিন্তু যারা নির্বাচন চায় তাদের অঙ্গীকার হচ্ছে নতুন করে ফ্যাসিবাদ হওয়ার সুযোগ নাই, এবং এই যে সংস্কার বিষয়ে একমত হয়েছে তারা 2 বছরের মধ্যে যারাই নির্বাচিত হোক তারা বাস্তবায়ন করবে, এটা সব পক্ষ লিখিত অঙ্গীকার করবে। এখন নির্বাচিত হওয়ার পর তারা ফ্যাসিবাদ হয়ে উঠবে না কিনা এটা হলো যারা নির্বাচন চায় না তাদের একটা আশঙ্কার কথা। কিন্তু যদি নির্বাচন বানচাল করবার জন্য তাদের আন্দোলন করতে হয়, এবং একদিকে সরকারের চাওয়া আর একদিকে যারা নির্বাচন চায় তাদের অবস্থান, এবং তার বিরুদ্ধে অবস্থান যদি এনসিপি, জামাত ইসলাম বা কেউ কোনো গোষ্ঠী নেয়, তাহলে মাঠে যে পরিস্থিতি তৈরি হবে তার ফলে নিশ্চিতভাবে পতিত ফ্যাসিবাদ ফেরত আসবে, অথবা ক্ষমতা অন্য কোনো কেন্দ্রে গিয়ে পড়বে। তাহলে আপনি ভবিষ্যৎ নির্বাচিত সরকার ফ্যাসিবাদ হতে পারে সেই আশঙ্কার কারণে এরা এমন কোন ক্ষেত্র তৈরি করবে কিনা যে তার আগেই পতিত ফ্যাসিবাদ আবার জায়গা করে নেয়, তার লক্ষণ ইতিমধ্যে কোথাও কোথাও স্পষ্ট হয়েছে। সুতরাং আমার মনে হয় এরা এখন যাই বলুক, এইসব যদি কিন্তু তবে থেকে খুব শিগগিরই কোনো জায়গায় কানাঘুষা শোনা যাচ্ছে দর কষাকষির, সেটাও যদি কোনো আশার আলো দেখা যায় তাহলেও সমাধান হয়ে যেতে পারে। আচ্ছা জাভেদ হোসেন, আপনার কাছে শুনি। প্রথমত হচ্ছে আপনারা কি নির্বাচনের দিকে সরকার যাচ্ছে, নির্বাচনকে প্রতিহত করার জন্য রাজপথে নামবেন কিনা? আপনি একরকম বলেছেন নতুন সংবিধান না হলে রাজপথে নামতে দেরি করব না, নতুন সংবিধান যে হচ্ছে না সেটা তো আপাতত স্পষ্ট। না, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই এবং আমার সহ আলোচককেও ধন্যবাদ জানাই। আপনি কিভাবে জানেন যে নতুন সংবিধান হচ্ছে না? না মানে হচ্ছে না তো, নতুন সংবিধান হলে এই যে সংবিধান সংস্কার কমিশন হচ্ছে, সংবিধান সংস্কার হচ্ছে, নতুন সংবিধানের কোনো সিদ্ধান্ত সংস্কার কমিশন আজকে ঐকমত্য কমিশন থেকে আমাদের কাছে একটি খসড়া দেয়া হয়েছে। আমরা যে দীর্ঘ প্রায় 2 মাস আলোচনা করলাম সংস্কার নিয়ে, কি কি সংস্কার হবে, মৌলিক সংস্কার নিয়ে, সেখান থেকে তারা আমাদেরকে একটি খসড়া পাঠিয়েছে এবং সেই খসড়ায় আমরা দেখতে পেলাম যে সেটি কি উপায়ে বাস্তবায়ন হবে তার কোনো রূপরেখা সেখানে নেই। সেখানে একটি কথা বলা হয়েছে, যেগুলো বাস্তবায়ন যোগ্য সেগুলো নির্বাচনের আগেই এই সরকার বাস্তবায়ন করবে। এখন এই সরকার যদি সেটা সেই বাস্তবায়ন যোগ্য বলতে কি বোঝাচ্ছে সরকার, আমরা তা এখন স্পষ্ট না। সেটা কি উপায়ে বাস্তবায়ন করবে আমরাও তা স্পষ্ট না। এখন এই সরকার, আপনি তো একজন আইনজীবী, আপনার কি মনে হয় যে আসলে কি উপায়ে বাস্তবায়ন করবে? মনে হয় যেটা অধ্যাদেশ জারি করে যেগুলো বাস্তবায়ন করা যায় হয়তো সেগুলোর কথাই বলেছে। অধ্যাদেশ করে যেগুলো বাস্তবায়ন করা যাবে সেটা তো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধান সংশোধন অধ্যাদেশের মাধ্যমে করা একেবারেই খুব ভালো একটা আইডিয়া না। না, সংবিধান সংস্কার করে যে সংস্কারগুলো করতে হবে সেটার জন্য হয়তো নির্বাচিত সরকার অপেক্ষা থাকবে। নির্বাচিত সরকার সেখানে যেগুলো বাস্তবায়ন করা এখন করা যাবে সেটা বললেন, সেখানে তো আমাদের আশঙ্কাটা যে নির্বাচিত সরকার যে আসবে সে এগুলো বাস্তবায়ন করবে, যে তার নিশ্চয়তা কোথায়? আমরা তো বারবার দেখেছি, আমরা কিন্তু তিন জোটের রূপরেখাও দেখেছি। আমরা আগে বিভিন্ন সময়ে রাজনীতিতে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে, সবাই করেছে যারা ক্ষমতায় ছিল। 90-এর পরে যদি আমরা এই গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেখানে কিন্তু সবাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখার একটা চেষ্টা করেছে। বিএনপি ফেল করেছে, ক্ষমতা ধরে রাখতে পারে নাই, এই কারণে তারা আজকে কিন্তু 19 বছর ধরে ক্ষমতার বাইরে। কিন্তু এটা আওয়ামী লীগ তারা 15-16 বছর 17 বছর তারা পেরেছে। এখন আমরা চাই না যে আর নতুন কোনো শক্তি এসে, নতুন কোনো দল এসে আবার সেই ক্ষমতাকে ধরে রাখার, আবার সেই 15, 17, 20 বছর, আমরা জানি না ভবিষ্যতে কি হবে, তারা একটা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে। আমরা একটি কথা বারবার দেখেন, এখানে কন্ট্রাডিক্ট করা হচ্ছে আমাদেরকে নির্বাচনের সাথে বারবার, যে আমরা নির্বাচন চাই না বলে সংস্কারের কথা বলছি। আমরা তো উল্টা কথা বলতে পারি যে আপনারা ক্ষমতা কুক্ষিগত করতে চান বলে আপনারা সংস্কার চান না। আপনার সংস্কারগুলো মেনে নেন, যে জিনিসগুলো এগুলো তো রাষ্ট্রের প্রয়োজনে ভালো, রাষ্ট্রের কল্যাণে ভালো জিনিস। খাতিরে যদি এটা সামনে আনি যে সংস্কারের প্রশ্নগুলোতে ঐক্যমত এসেছে, তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ আমি মনে করি যে নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া, সেই জায়গাতে আমার তো মনে হয় যেটা একটা, এবং তত্ত্বাবধায়ক সরকার, সো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয় এবং নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে
মানে ভালোভাবে গঠিত হয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, তাহলে তো আমরা মনে হয় এই দুটো দিয়ে আমরা 10 ধাপে এগিয়ে গেলাম। আপনি এই দুটো দিয়ে আপনি দেখেন, তত্ত্বাবধায়ক সরকার আমাদের 2005 সালও ছিল, 6 সালও ছিল, তখন কি হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তো ঝামেলাটা শুরু হলো। 96 কি ছিল? 96 তত্ত্বাবধায়ক সরকার ছিল না, বিএনপি এক দফা সেই 18 স্টাইলে বা 13 স্টাইলে নির্বাচন করতে গিয়েছিল, তারা সেটা ফেল করেছে, তারা পারে নাই। আওয়ামী লীগ আসছে আবার, তারপরে 2005-06 তারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিন্তু বারবার গ্যাঞ্জামটা হয়েছে। সেজন্যই তো এবার আপনারা সবাই মিলে আলোচনা করে একটা জায়গায় পৌঁছলেন। বিএনপি তো একমত হয়নি, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে আমরা বারবার বলেছিলাম যে আমরা বিচারাঙ্গনের কাছে ফেরত যেতে চাই না তত্ত্বাবধায়ক সরকারটাকে। তত্ত্বাবধায়ক সরকার বিচারাঙ্গনে গেলে তখন পলিটিসাইজ করা হয় বিচারাঙ্গনকে, তখন ওই যে মেকানিজমটা করা হয় যে আমি কোন বিচারক আমার মতে যায় সেই বিচারককে তখন বসানোর জন্য একটা মেকানিজম চলতে থাকে। কেন চলতে থাকে? এখানেও আবার একটা কারণ আছে। আমরা বলছিলাম যে একটা সিস্টেমে নিয়ে আসি যে সবচেয়ে সিনিয়র বিচারপতি আপিল বিভাগের তিনি হবেন প্রধান বিচারপতি। সেখানেও কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, 2 জনের মধ্যে, জ্যেষ্ঠ 2 জনের মধ্যে হবে। তার মানে ওখানেও কিন্তু আপনার একটা গেম খেলার চান্স আছে। আমরা যখন দেখি বিএনপির পক্ষ থেকে বা এত বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে যে এই বিষয়গুলোতে তারা ছাড় দিচ্ছে না, তখন তো আমাদের মনে আশঙ্কাটা জেগে ওঠে যে তার মানে তারা তো ক্ষমতাকে কুক্ষিগত করার কোনো চেষ্টা বা কোনো চিন্তা ভাবনা তাদের মনে আছে কিনা। আচ্ছা, এখন আবারও বলি, তর্কের খাতিরে ধরেই নিলাম যে বিএনপি ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, বিএনপি আপনারা বলছেন আবারও ফ্যাসিজম কায়েম করার মতো একটা অবস্থায় চলে যেতে পারে, সেটা করতে চায়, সব খারাপ দিকে আমি ধরে নিলাম। এখন আপনারা সেক্ষেত্রে এই আশঙ্কাগুলো আছে বলে কি নির্বাচন প্রতিহত করবেন বা নির্বাচন যাবেন না? নির্বাচন প্রতিহত করতে চাই না আমরা, তো এখনো তো আমরা সংস্কার কমিশনে তো আছি, আমরা ঐকমত্য কমিশনের সাথে তো আমরা এখনো আছি। আমরা ঐকমত্য কমিশনে প্রথম দিন থেকে সবচেয়ে বেশি আমরা সহযোগিতা যে কমিশনকে করেছে সে হচ্ছে এনসিপি। আপনি কমিশনের সাথে কথা বলেন, সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন, আমরা বাইরে যত যাই কিছু হয়েছে আমরা কমিশনের ভিতরে সর্বোচ্চ আমরা ছাড় দেওয়ার চেষ্টা করেছি। বিএনপি অনেক জায়গা থেকে যেগুলোতে না করেছে আমরা আমাদের দিক থেকে বিকল্প প্রস্তাবনা দিয়েছি যে না, আচ্ছা এই জিনিসটা এভাবে করে আনলে, সফট করে আনলে বিএনপি রাজি হয় কিনা। 5টা 10টার জায়গায় সবগুলো আলাদা আলাদা করে আনা হয়েছে, বলা হয়েছে না একটা না হলে আরেকটাতে যাবেই না। তো এই জায়গাগুলো আমাদেরকে আসলে সংখ্যাটা বাড়িয়ে দেয়। যদি ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি বা অন্য দলগুলো যারা সমমনা দলগুলো আছে তারা যদি এগুলোতে আন্তরিকতা দেখাতো, আমার মনে হয় যে ঐক্যের জায়গা বা আন্তরিকতার জায়গাটা থাকলে এই প্রশ্নগুলো আসতো না। সাখাওয়াত হোসেন শান্ত, আমি আপনার কাছে একটু শুনি যে আমরা তো এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ফেব্রুয়ারিতেই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, এবং বিএনপির নেতারা তো বলছেন, স্ট্যান্ডিং কমিটির লিডার্সরা বলছেন যে ভোটের জন্য মুখিয়ে আছে জনগণ। সেই জায়গা থেকে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে কিন্তু যখন আমরা আলোচনা করি তখন মনে হয় যেন একই জায়গায় স্টিক হয়ে আছে, নির্বাচনের সময় আছে সামনে, কিন্তু কোনো দল তো কি করবে তাদের প্রতিশ্রুতি নিয়ে আমরা কথা বলবো ইলেকশনের আগে যা হয়, রাইট? কিন্তু আমরা এখনো সেই শঙ্কার মধ্যে আটকে আছি। একই জায়গায় আমরা আটকে নাই, একই জায়গায় আটকে নেই। দেখেন ধাপে ধাপে এগিয়েছে। 5ই আগস্টের পরে, মানে বিশেষ করে 8ই আগস্ট সরকার গঠনের পর থেকে ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে কিন্তু সংবিধান পরিবর্তন না, নতুন সংবিধানের দাবি উঠেছিল। একটা পর্যায়ে সরকার যখন ঐকমত্য কমিশন গঠন করলো, তারা কিন্তু সংবিধান সংশোধনের জন্যই সংস্কারের প্রস্তাব নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় অংশ নিল, এবং এই সংবিধানের অনেক ধারা সংস্কার বা পরিবর্তন করবার জন্যই আলাপ আলোচনা তর্ক বিতর্ক হয়েছে, তারা তার অনেক দিন ধরে অংশ নিয়েছে, ফলে একটা শিফটিং হয়েছে। তারা যতই নতুন করে শহীদ মিনারে যাক, যতই যেখানে গিয়ে বলুক যে নতুন করে সংবিধান লিখতে হবে, আসলে এটা তাদের মনের চাওয়া না। যদি তাদের চাওয়া এটা হতো তাহলে তারা ওই সংবিধান সংশোধনের আলোচনাটা আগে থেকেই তারা রিজেক্ট করতো, যে আমরা এই আলোচনায় কেন যাব, কারণ আমরা তো নতুন সংবিধান চাই, নতুন সংবিধান লিখতে হবে, সুতরাং সংবিধানের কোনো ধারার এই সংশোধন বা সংস্কারের আলোচনায় আমরা নাই, অন্য বিধি ব্যবস্থা সংস্কারের আলোচনা আমরা করতে পারি, কিন্তু সংবিধানের প্রশ্নে আমরা নতুন সংবিধান, এটা কিন্তু এই কয়েক মাসের মধ্যে আলোচনার মধ্যে একদিনও আমরা শুনি নাই। দ্বিতীয় হচ্ছে গিয়া এই যে বাংলাদেশের এখন তারা যেটা করছে নির্বাচন প্রশ্নে, তারা জানে যে যদি নির্বাচনের আগামী, তারপরে সরকারের তরফ থেকেও নানান রকমের ইলেকশন জুনে হবে বা আগামী বছরের প্রথম হাফে হবে, এরকম কথা বলা হচ্ছিল। এক ধাপে গিয়ে কিন্তু ফেব্রুয়ারিতে ঘোষণা করে দেওয়া হলো। তারপর নির্বাচন কমিশনকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণের একদিন পরেই চিঠি দিয়ে দেওয়া হলো। নির্বাচন কমিশন প্রস্তুতি নেওয়া শুরু করেছে।
এই খুব শিগগিরই যখন নির্বাচনের টাইমলাইনটি উল্লেখ করা হবে যে কবে তফসিল, কবে কি, এটা হলে আর এক ধাপ এগিয়ে যাবে। এর মধ্যে এরকম আলাপ আলোচনা, বাদ প্রতিবাদ চলতে থাকবে এবং তফসিল ঘোষণা হয়ে যাবে। তফসিল ঘোষণা হলে যখন দেখবে যে বড় দলগুলোর মধ্যে মেজরিটি সংখ্যক যে যাই বলুক দাবি দেওয়া নিয়ে আসলে নির্বাচনে চলে গেছে, তখন এই এনসিপি বা দুই একটা যাই ভিন্ন সিদ্ধান্তে থাকুক তাদেরকে নির্বাচনে আসা ছাড়া উপায় নাই যদি তারা রাজনৈতিক দল হিসেবে বেড়ে উঠতে চায়। আর একটা হলো মানুষের কাছে এটা প্রতীয়মান হবে যে এদের বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এদের চাওয়াটা অনেকটা ন্যায়সঙ্গত চাওয়া আছে, কিন্তু এখানে সবার সমঝোতার প্রশ্ন আছে। যারা সমঝোতায় আসছে না নির্বাচনে, তারা এটাকে হাতিয়ার হিসেবে নিতে পারে প্রচারণার জন্য যে আমরা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ভবিষ্যৎ সাম্যের স্বার্থে আমরা এটা চেয়েছিলাম, এই দল এটা মানেনি। কিন্তু যদি নির্বাচন বয়কট করে তখন মনে হবে এটা বাড়াবাড়ি হলো। কেন বাড়াবাড়ি এটা হলো? বাংলাদেশে যে কয়টা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলাই কিন্তু কোনো দল দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়নি। এরশাদ 9 বছর থেকে তার সরকার সাজানো গোছানোর পরেও 90-এর অভ্যুত্থানের পরে যখন নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে এরশাদের দল থার্ড হয়ে গেল। 2091 সালে বিএনপি আসার পরে 5 বছর ক্ষমতায় থাকলো। 96 জুনে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, 5 বছর সাজানো সেই বিএনপির সংসারটাও তছনছ হয়ে গেছে। আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতা আসলো। 21 বছর পর ক্ষমতা এসে তাদের টাকা হয়েছে, ক্ষমতা হয়েছে, স্টেক হোল্ডার হয়েছে, সব জায়গায় গডফাদার তন্ত্র কায়েম করেছে, টাকার মালিক হয়েছে, প্রশাসনে নিজেদের লোক সাজিয়েছে। 2001 সালের যে নির্বাচনটা হলো তত্ত্বাবধায়ক অধীনে, আওয়ামী লীগের ভরাডুবি হলো, বিএনপি আসলো। এবং আমার ধারণা 2006 সালে বিএনপি যত লেয়ারে সরকার সাজাক, নির্বাচন হইলে সেই নির্বাচনেও মানুষ হয়তো বিএনপিকে সরকার গঠনের মতো ওই হারে ভোট দিয়ে নির্বাচিত করতো না। কারণ বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তারা এই সমস্যা সংকটের মধ্যে মানুষের চাহিদা মাথায় রেখে রাষ্ট্র চালানো খুব কঠিন, পারে না। প্লাস হচ্ছে যারা যখন ক্ষমতায় আসে তাদের মধ্যে লুটেরা তন্ত্রকে কায়েম হয় অনেকখানি তাদের দাম্ভিকতা প্রকাশ পায়, এটা মানুষ পছন্দ করে না। অনেক ক্ষেত্রে তারা দুর্নীতিতে সম্পৃক্ত হয়, অনেকে এটা মানুষ পছন্দ করে না। সুতরাং মানুষের হাতে যদি ভোটের অধিকারটা আপনি ফিরিয়ে দিতে পারেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে নির্বাচিত হতে হলে তাকে রাষ্ট্র পরিচালনাটা ওইভাবেই মানুষের আকাঙ্ক্ষা মাথায় রেখে করতে হবে। আমি শেষ করে দিই, এখন যে সব জায়গায় সংস্কারের ব্যাপারে একমত হচ্ছে, ক্ষমতায় আসে কেউ যদি এটা না মানে তাহলে প্রথম ধাক্কা এসে জন আকাঙ্ক্ষার সঙ্গে বিট্রে করলো। তাদের তো কোনোভাবেই আর রাষ্ট্র ক্ষমতায় থাকা কিংবা 5 বছর পরে আবার নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই জায়গা থেকে জনগণের উপর আস্থা রাখা, নির্বাচনে যাওয়া। জুলাই সনদের আইনি ভিত্তির দাবি আপনারা চাইছেন যে এটা বিএনপি এখনই প্রতিশ্রুতি দিক এবং এই আইনের ভিত্তিতেই নির্বাচন হোক। কিন্তু বিএনপি যদি আপনাদের সেই শর্তে রাজি না হয়, সেই দাবিতে আপনাদের সাথে না যায় একমত হয়ে নির্বাচনে, আপনারা শঙ্কা দেখেন যে সামনে আসলে আগামীতে বিএনপি এই প্রতিশ্রুতি রাখবে কিনা? তো আপনারা তো এই কথাটা বারবার বলছেন, সাধারণ মানুষও শুনছে আপনাদের শঙ্কার কথা। আপনারা সাধারণ মানুষের উপর এই আস্থাটা রাখতে পারেন কিনা, কেন পারছেন না যে মানুষও শঙ্কায় পড়ে যাবে এবং বিএনপিকে আসলে ভোট দেবে না? আচ্ছা দেখেন, প্রথমে এখানে 3টা বিষয় একটু আমি আলোচনা করে আসি, তাহলে আমার সুবিধা হবে। একটা হচ্ছে আমার সহ-আলোচক ভাই বললেন যে আমরা সংবিধান সংশোধনের আলোচনায় গিয়েছি। আমরা কিন্তু সংবিধান সংশোধনের আলোচনায় যাইনি, আমরা গেছি মৌলিক সংস্কারের প্রশ্নে। মৌলিক সংস্কারের প্রশ্নে সংস্কার হতে হবে, সেই জন্য আমরা আলোচনায় গেছি। সেখানে কিন্তু শুধু সংবিধান বিষয়ে আলোচনা হয় নাই। এটা একেবারে একটা ভুল কথা যে সংবিধান সংস্কার একটা মেজর পার্ট ছিল। অনেক ধারা নিয়ে আলোচনা হয়েছে, আমরা ধারা নিয়ে কথা বলিনি, কিন্তু আমরা বলেছি আমাদের আইডিয়া নিয়ে। যেমন একজন প্রধানমন্ত্রী 10 বছর ক্ষমতা থাকতে, 10 বছরের বেশি ক্ষমতা থাকতে পারবে না, 2 টার্ম। সংবিধানে আসতে হবে, কিন্তু এটা তো সংবিধানের পার্ট না যে সংবিধানের এখন আছে এটা সংশোধন করে এটা নেন না। আমরা আইডিয়া আলোচনা দরকার, আমরা সেটাই বলছি। তো আমরা সংবিধান নতুন করে লেখার কথাতেই কিন্তু আমরা বলেছি। এবং আপনি হয়তো খেয়াল করবেন যদি আপনি ওই আলোচনাগুলো একটু দেখেন, সেটা হচ্ছে আমরা আমাদের দল থেকে বারবার বেশ কয়েকবার, আমি নিজে 3 থেকে 4 দিন বলেছি, ইভেন আমার সদস্য সচিব 2 দিন বলেছে আমার যতটুকু মনে পড়ে, আমরা ওই
কমিশনের আলোচনায় আমরা গণপরিষদের কথা তুলেছি। যেদিন আমার মনে আছে মূলনীতি নিয়ে যেদিন আলোচনা হচ্ছিল সেদিন আমরা গণপরিষদ নিয়ে বলেছি যে মূলনীতি নিয়ে, রাষ্ট্রের মূলনীতি নিয়ে যখন বামদের সাথে আমরা ওয়ার্কআউট করলো, তখন আমরা বলেছি যে গণপরিষদটা কেন দরকার, এটা এই আলোচনা থেকেই বোঝা যায় যে গণপরিষদ হলে এখানে একটা ভিন্ন মত, অনেকেই এখানে কথা বলতে পারেন, সেটা দিয়ে একটা ইনক্লুসিভ সংবিধান হয়। আমি আলোচনা ঢুকছি না, আমি শুধু এটুকু বললাম। আরেকটা জিনিস বললেন যে রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে তারা দেশটা চালাতে পারে না ঠিক মতো, অনেক সমস্যা, যেহেতু আমাদের দেশটাই সমস্যা সংকুল একটা দেশ, এখানে যে পরিমাণ ইশতেহারে যে কথাগুলো, যে দাবি দেওয়া আদায় করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে আসেন দলগুলো, সেটা আসলে বেশিরভাগ দলই পালন করতে পারে না, তারা পূরণ করতে পারে না সেটা। তো এই কারণে কি যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে তো পরের বার তো তারা আর ক্ষমতা থাকতে পারবে না, তো ভয়টা তো ওই জায়গায়। তখনই তো তাদের মাথায় চিন্তা আসে যে আমি তো জনগণের ভোটে গেলে ক্ষমতায় থাকতে পারবো না, তখনই তারা মেকানিজম করাটা শুরু করে এবং তখনই তারা এই যে ক্ষমতা কিভাবে আটকে ধরে রাখা যায় সেদিকে চলে যায়। আপনার প্রশ্নের জবাবে বলছি, বিএনপি তো 2013 সালের ইলেকশনে একদম নিশ্চিত ছিল যে কলা গাছ দাঁড় করাই দিলে বিএনপি পাশ করে আসবে। 2018 সালেও তাই, 2024 সালেও তাই। পেরেছে? বিএনপি পারেনি। কেন পারেনি? কারণ মানুষকে তো ভোট দেওয়ার সুযোগটাই দেওয়া হয়। কারণ তত্ত্বাবধায়ক সরকার অধীন। না, আমি তত্ত্বাবধায়ক সরকারের কথাটা বলিনি। ম্যাডাম যে কথাটি বললেন যে জনগণের আস্থার জায়গা, জনগণের আস্থার যে জায়গাটা, জনগণ যে ভোটটা দিবে সেই ভোটটা যে কাউন্টেড হয়ে ঠিক মতন ভাবে শেষ পর্যন্ত ফলাফল পর্যন্ত আসবে, সেই ধারাটা আমরা এমন একটা সময়ের কথা বলছি যে সময় আসলে সরকারই চেয়েছে আমিডামি নির্বাচন করতে, রাতের ভোটের কালচার আমরা দেখেছি। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিবে, এই জায়গায় কি আপনারা আস্থা রাখতে পারছেন? সরকার নিরপেক্ষ নির্বাচন দিবে, সরকারের হয়তো চাওয়ার ব্যাপারে আমাদের কোনো আশঙ্কা নেই, কিন্তু সরকারের সেই বাস্তবতা আছে কিনা, সরকারের সেই এনাফ লোকবল, জনবল কিংবা তার যে নির্বাচন করার সামর্থ্য আছে কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আমরা দেখতেই পাচ্ছি, দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটা থেকে আমরা সেদিকে যাচ্ছি না। আমরা আপা বললেন যেটা যে সামর্থ্যটা হবে কতদিনে মনে করেন? না, সরকারের সামর্থ্যের ব্যাপারে তো আমরা কথা বলছি। আমি সেটাই বলছি যে সন্দেহ তো আছেই, সন্দেহ নাই। সন্দেহটা দূর হবে কতদিনের মধ্যে মনে করেন? সন্দেহ দূর হতে পিছায়ও নির্বাচন, হ্যাঁ নির্বাচন পিছালো আমি এই ক্ষেত্রে আশার আলো দেখছি না খুব সহসাই। সরকার যদি এখনো পুলিশ প্রশাসনে পর্যাপ্ত সংস্কার আনতে না পারে এবং যারা ফ্যাসিস্ট সরকারের সময় এই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, পুলিশ যন্ত্রকে ব্যবহার করে প্রশাসনে যেসব ফ্যাসিস্টবাদের লোকরা এখনো রয়ে গেছে তাদের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত না নিতে পারে, এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো আসলে মুশকিল, এটা আমার মনে হয়। তো এই সরকার যে এতদিনও ফ্যাসিবাদের যেসব ফ্যাসিবাদের দোষর যারা রয়ে গেছে এখনো প্রশাসনে, তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিল না, সেজন্য তো আপনারা কোনো মুভমেন্ট করলেন না, গণপ্রতিরক্ষা দেখলাম। এখন আপনারা প্রতিরোধ, নির্বাচনের সময় আমরা শুনছি যে প্রতিরোধ করব, গণপরিষদ নির্বাচন না হলে প্রতিরোধ করব, কিন্তু এই যে এই দাবিগুলো আসছে, এই হতাশাগুলো ব্যক্ত করছেন, সেজন্য আপনারা কেন? হতাশাগুলোর কথা তো আমরা অনেকবার অনেক কথাতে ব্যক্ত করেছি, শুধু তো আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় না, এই ফেসিবাদের দোষরদের ব্যাপারে, বিচারের ব্যাপারে, ইভেন দ্রব্যমূল্য নিয়ে, জনগণের যে সমস্যা, যে একটু আগে চাকরির কথা বলা হচ্ছে, সব সমস্যা নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। কথা বলছেন ঠিক আছে, কিন্তু আবার এই সরকারে কিন্তু আপনাদেরও প্রতিনিধি আছে। আপনি শুধু কথা বলেন, আমাদের প্রতিনিধি নাই, সরকারের ছাত্রদের প্রতিনিধি আছে। একটা ব্যাপার একটু সবাই গুলিয়ে ফেলছে। সরকারে এখন পর্যন্ত আমরা, যেহেতু তারা এনসিপির কেউ না, এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে বলছি না যে তারা আমাদের প্রতিনিধি, কিন্তু অনেকে মনে করছে যে খুব দ্রুতই আমরা তাদেরকে এনসিপি তে দেখব। যদি দেখেন তখন আমরা সেই ব্যাপার নিয়ে কথা বলবো। যখন তারা অফিশিয়ালি এনসিপির কেউ হবেন তখন আমি সেই ব্যাপারে কবে দেখতে পারি একটু শুনি। না, সেই ব্যাপারে আমরা এখনো কিছু জানি না। আদৌ তারা এনসিপিতে আসবে কিনা সেটাও আমরা জানি না, কারণ আপনি সর্বশেষ আমাদের যে এলজিইডির উপদেষ্টা, উনি কিন্তু বলেছেন উনি এনসিপিতে আসবেন কিনা সেটাও কিন্তু নিশ্চিত না, যে কোনো দলে যেতে পারেন। এসব কি রাজনীতিবিদদের বলতেই হয় নাকি? রাজনীতিবিদদের বলতে হয় কিনা জানি না, কিন্তু এটা আমরা যেটা বলছি সেটাই। এখন পর্যন্ত উনি তো আমাদের সাথে অফিশিয়ালি যোগ দেননি, যখন যোগ দিবেন তার কথা না, আনঅফিশিয়ালি নেই, আমাদের কোনো কর্মকাণ্ডে তিনি নেই। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে যাই আমরা, সেটা হচ্ছে যে এই 15ই আগস্টের শোক নিয়ে আমরা দেখলাম যে কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে অনেককে এবং জুতোপেটা করা হয়েছে, সেই জায়গাতে আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই শাখাত হোসেন সায়ন্ত। তার আগে একটু আমি রাসিনের ওই কথাটায় যাই যে নাহিদ সাহেব তো এখন এনসিপির আহ্বায়ক, সে তো সরকারের প্রভাবশালী উপদেষ্টা ছিল, তো
তো এই যে এই সরকার যা যা পারলো না, সেটি কেন পারলো না ভেতরে থেকে, তার ব্যাখ্যা তো আসার পরে দিয়েছে দলকে, বা আমরা জানি যে সরকারের মধ্যে কোনো উপদেষ্টার বা কোনো তরফ থেকে এই অসহযোগিতা ছিল। হ্যাঁ, খুব শীঘ্রই দিয়েন। আর একটা জিনিস হলো, আপনার একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম লিখে রাখেন যে এই আসিফ মাহফুজেরটা আমি লিখে রাখতে বলবো না, আমি জানি না, ও একটু আনপ্রেডিক্টেবল, কিন্তু নাহিদেরটা আপনি আসিফেরটা লিখে রাখতে পারেন, সে পদত্যাগ করে এনসিপিতে আসবে। সুতরাং নাহিদ এবং আসিফ দুজনের প্ল্যানিং এর অংশ। এই দুইটা রাজনৈতিক দল হবে, তারা সরকারে থাকবে এবং এদেরকে যতখানি গভর্নমেন্ট পেট্রোনাইজেশন দরকার সেটা দিবে, এবং এক পর্যায়ে তারা এই দলের দায়িত্বে আসবে, গুরুত্বপূর্ণ দায়িত্বে। তার অংশ হিসেবে একজন আগে আসছেন আর একজন অচিরেই আসবেন। এবং আপনি আজকের অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো আপনাকে বললাম, আপনি লিখে রাখতে পারেন যে আসিফ এনসিপির নেতা হবে, হবে এবং হবে। এবং যদি হয়, তখন এখন নাহিদের বেলায় যেরকম বলছি, আসিফ সহ তখন একবার কথা আরো স্পষ্ট হবে যে এই সরকারের মধ্যে তাদের প্রতিনিধি ছিল, ফলে এই সরকারের যে কালেকটিভ ফেলিওর তার অংশীদার কিন্তু এনসিপিও, তাদের নেতারাও। এবার আসি আপনার কালচারাল ফ্যাসিস্টদের বেলায়। আজকে 15 আগস্টকে ঘিরে রিক্সাওয়ালা যাচ্ছে ফুল দিতে, শোক প্রকাশ করতে, এক নারী যাচ্ছে ফুল দিতে, শোক প্রকাশ করতে 32 নম্বরে, এবং যেতে দেওয়া হচ্ছে না। সেটা নিয়ে আবার সুশীল সমাজের আওয়ামীপন্থী কেউ কেউ বলছেন যে শোক প্রকাশ তার অধিকার, রাষ্ট্র শোক প্রকাশকে বাধা দিতে পারে কিনা, কিংবা তারা ফেসবুকে তারা ওই শেখ মুজিবের প্রতি যে শ্রদ্ধা জানানো, সেটা জানানো তাদের অধিকার মনে করে তারা জানাচ্ছেন। আপনি এই যারা এটা করছেন তাদের কারো বেলায়, যার বেলায় অন্তত এই প্রমাণটা সে দিতে পারবে যে 16-17 বছর শেখ হাসিনা শেখ মুজিবের নাম এবং ছবি ব্যবহার করেছে যে তাদের অপকর্মে, সেই অপকর্মগুলির কিংবা শেখ মুজিবের নাম এবং ছবিকে যে কেন ব্যবহার করে এটা করা হচ্ছে সেই প্রশ্ন তারা তুলে তারা কেউ এর প্রতিবাদ করেছিলেন কিনা, কিংবা সে কারণে তাদের কথা শুনেনি বলে আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন, ফ্যাসিবাদের প্রতি তাদের সমর্থনকে প্রত্যাহার করেছিলেন কিনা। যদি সেটা না করে থাকেন, তাহলে এই আজকের যে মায়াকান্না, এটা একটা কৌশল। তারা বেসিক্যালি এখন দেখেছে যে খুনি হাসিনার পদলেহন করেছে তাদের বেশিরভাগ 16 বছর, খুন করেছে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই দলটি নিবন্ধন হারিয়েছে, তাদের রাজনৈতিক কার্যক্রমের অধিকার নিষিদ্ধ হয়েছে। এখন তারা একটা কৌশল হিসেবে শেখ মুজিবকে সামনে আনছে, তার জন্য মায়াকান্না, তার জন্য শোক প্রকাশ, তাকে হিরো বানিয়ে আবার সেই শেখ মুজিবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের যে বলয় সেটাকে আস্তে আস্তে আবার গড়ে তুলতে চায়। সুতরাং এটা তাদের একটা বদ উদ্দেশ্য। এবং তাদের মধ্যে যারা এই কৌশলে এগোচ্ছে, তাদের অতীত ইতিহাস ঘেটে দেখবেন ইতিহাসটা এইরকমই। তার এখন কেউ কেউ আছে যে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে না পেরে তাদের ভেতরটা একদম উসখুস করে মরে যাচ্ছে, একটা অবলম্বন হিসেবে তারা নিয়েছে শেখ মুজিবকে। শেখ মুজিব নিজেও, তাকে আপনি 3টা অধ্যায়ে যদি ভাগ করেন, যে 25শে মার্চের আগের যে রাজনৈতিক নেতা শেখ মুজিব, তার অত্যন্ত ভূমিকা বাংলাদেশের পক্ষে, তার ভূমিকা অবিস্মরণীয়। সেই ব্যাপারে কোনো দ্বিমত কেউ করবে না, করলে তার প্রতি অন্যায় করা হবে। 25শে মার্চে তিনি আত্মসমর্পণ করেন, আর ধরে নিয়ে যাক যে হোক পাকিস্তানের কারাগারে থাকলেন, এবং তার ওই সময় তার কিছু করার সুযোগই ছিল না, বাংলাদেশে কি হচ্ছে তিনি কিছুই জানতেন না। ফিরে আসবার পরে শেখ মুজিবের হাতে সিরাজ শিকদার হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হিসেবে। শেখ মুজিবের হাতে জাসদের 30,000-এর বেশি নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। শেখ মুজিবের হাতে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম হয়েছে। ফলে তিনি একজন নিপীড়নকারী শাসক এবং গণতন্ত্র হত্যাকারী হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়েছেন। এখন এই নেতার জন্য আপনি তার এই সময়কে নিয়ে যদি আবার আপনি
সেই সঠিক বিশ্লেষণে গিয়ে অবস্থান না নেন, আপনি তো আগের নেতা শেখ মুজিবকে আপনি রেসপেক্ট করেন। আসেন আমরা গলাগলি ধরে ৭১-এর ২৫ মার্চের আগের শেখ মুজিবকে গলাগলি ধরে আমরা রেসপেক্ট করি, কিন্তু তারপরে যে নিপীড়ক, স্বৈরশাসক, গণতন্ত্র হত্যাকারী এবং খুনি শেখ মুজিব, সেটা আপনাকে মানতে হবে, ওই সমালোচনার জায়গায় আসতে হবে। বিএনপির পক্ষ থেকে কিন্তু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে বাণী দেয়া হয়েছিল বেগম খালেদা জিয়া সময়ে। তার শেখ মুজিবের টুঙ্গিপাড়ার মাজার জিয়ারত করতে তারেক রহমান নিজে গেছেন। অর্থাৎ ব্যক্তি শেখ মুজিবের ক্ষমতায় আসার পরে তার ফেইলর, তার যা যা ভুলভ্রান্তি রাজনীতিবিদ হিসেবে, সেটাকে তারা আমলে না নিয়ে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে বা বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্র প্রস্তুতে শেখ মুজিবের ভূমিকার জন্য তারা কিন্তু শ্রদ্ধা দেখাতে প্রস্তুত ছিল। আওয়ামী লীগ তার বিনিময়ে জিয়াউর রহমানকে নিয়ে এমন কোনো বাজে কথা নাই, এমন কোনো বাজে অ্যাটেম্প নাই যে নেয় নাই। এবং 16 বছর ধরে আওয়ামী লীগ শেখ মুজিবের প্রতি যেটুকু সহানুভূতি, যেটুকু রেসপেক্ট দেখানোর জন্য বিএনপি সহ দেশের অনেক মানুষ প্রস্তুত ছিল, সেটাকে নষ্ট করেছে। তাহলে এই যে যারা আজকে শেখ মুজিবকে কেন্দ্র করে মায়াকান্না কাটছে, তাদেরকে আগে দেখাতে হবে 16 বছর তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কি করেছে। নিশ্চয়ই তাই। আমি জাভেদ হোসেন আপনার কাছে আসি, আমি আপনার মন্তব্য শুনবো যে যাদেরকে আমরা দেখছি এখন ফ্যাসিজম যখন কায়েম করা হয়েছে তখন তাদের সমর্থক হিসেবে ছিলেন, নীরবে ছিলেন অনেকে, আবার অনেকে তাদের পক্ষেই কথা বলে গেছেন। এখন আবার যেমনটা আমরা শুনলাম যে শেখ মুজিবের মাধ্যমে আওয়ামী পুনর্বাসনের এক ধরনের প্রচেষ্টা এরকম আছে বলে আমরা শুনছি। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় এনসিপি বা কি চিন্তা করে যে আসলে যে কালচারালি যারা আসলে এখনো মুজিবকে সামনে আনতে চায় তাদেরকে কিভাবে আপনারা মোকাবেলা করবেন, একটি প্রশ্ন। আর দ্বিতীয় একটি বিষয় আমি জানতে চাই, সেটা হলো যে একজন রিকশা চালককে গ্রেফতার করা হলো ফুল দিতে এসেছিল বলে, এবং তাকে শেষ পর্যন্ত আমরা দেখলাম তার বিরুদ্ধে হত্যা মামলার সে আসামি হলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ফুল দিতে এসে হত্যা মামলার আসামি হয়ে গেলেন কেন? আচ্ছা, এখানে দুটা বিষয়। একটা হচ্ছে আমরা যদি আজ থেকে 80 বছর আগে 1945 সালে চলে যাই, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কেউ ঘুণাক্ষরে নাৎসি সেলুট পর্যন্ত দিতে পারবে না। এটা ইম্পসিবল, এটা দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? কারণ তৎকালীন সময়ে যে পরিমাণ মানবতা বিরোধী অপরাধে তারা জড়িত হয়েছিল তার কোনোটার চেয়ে কম করেছে কি এই শেখ মুজিব কিংবা এই আওয়ামী লীগ গত শাসনামলে? বাংলাদেশে দুইবার গণতন্ত্র হত্যা হয়েছে, দুইটাই করেছে আওয়ামী লীগ, একটা শেখ মুজিবুর রহমান, একটা শেখ হাসিনা। বাংলাদেশে গণতন্ত্র বিরোধী যেই শক্তিটাকে উত্থান ঘটিয়েছে সেটাও করেছে আওয়ামী লীগ সবসময়। আওয়ামী লীগ শেখ মুজিব যখন ব্যর্থ হয়েছে তখন শেখ হাসিনা তাকে কাল্ট ফিগার বানিয়ে তাকে সামনে রেখে ফ্যাসিজম কায়েম করার চেষ্টা করেছে, গণতন্ত্র হত্যা করেছে। এখন এই কাল্ট ফিগারটা তৈরি হলো কিভাবে? আমরা মুজিববাদ একটা শব্দ, এই মুজিববাদ বলতে কিন্তু আমরা শুধুমাত্র যে আওয়ামী লীগ কিংবা তার অঙ্গ সংগঠন এটাকে কিন্তু আমরা বলি না। মুজিববাদ একটা ধারণা, সেই ধারণাটাকে আমরা বলি, এবং এই ধারণাটার একটা বড় অংশ জুড়ে আছে এই আওয়ামী লীগের সাথে জড়িত কিছু ছায়া সংগঠন আছে। সেই ছায়া সংগঠনগুলো যার বেশিরভাগই কালচারাল ক্ষেত্রগুলো, যেমন আমরা উদীচীর কথা বলতে পারি, এবং তৎকালীন সময়ে আরো যেসব ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট, আরো অনেক, এই পুরোটাই কিন্তু একটা সাংস্কৃতিক বলয়। এই সাংস্কৃতিক বলয়ের মাধ্যমে তারা জনগণকে এই কাল্ট ফিগারটা প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করেছে, এবং কিছু সময় তারা পেরেছে, কায়েম করতে চায়, যুগে যুগে তাই করেছে। হ্যাঁ, সেটাই আমরা সেখানেই বললাম যে নাৎসি সেলুট, এখন আপনি নাৎসি তো ধ্যান ধারণা থেকে দূরের কথা, একটা সেলুট পর্যন্ত দিতে পারবেন না। সেখানে 1 বছর হয়নি একটা গণ অভ্যুত্থানের, এরপরে আমরা দেখছি সেই জিনিসটাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা করা হচ্ছে। রিকশা চালককে মামলা দেয়া, এটার আমি বিরোধিতা করি, কারণ এখানে আবার সরকার এক ধাপ আগায় গেছে যে আচ্ছা আমাদের তো কিছু করার নাই, উপদেষ্টাদের কিছু করার নাই, কিংবা সরকারের যারা দায়িত্বশীল আছে এখন তো কিছু করতে হবে, জনগণকে দেখাইতে হবে আমি কাজ করতে পারি, তখন এই কাজগুলো তারা করেন, অতি উৎসাহী হয়। আমি এই কথাটা আগেও বলেছিলাম, সরকার উপদেষ্টাদের সমালোচনা করতে গিয়ে যখন এই মাইলস্টোনে যখন বিমান দুর্ঘটনা হলো, তখন আমি দেখেছি 8-10 জন উপদেষ্টা একসাথে চলে গেছে বার্ন ইউনিটে, কারণ তাদের কাজ নাই তো, তারা ওই মিডিয়াগুলো দেখানোর জন্য। সেম কাজটা এখানেও হয়েছে, এটার করি আমি। কিন্তু একই সাথে যেই সকল এই যে আওয়ামী লীগের এই মুজিববাদকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কাল্ট ফিগার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যারা এর সাথে জড়িত ছিল, তাদের ব্যাপারে আপনি খোঁজ নিয়ে দেখেন, এই গত 16-17 বছরের আপনি ইনিয়ে বিনিয়ে দেখবেন একটা কথা ছিল যে সবাই ভুল করতে পারে কিন্তু আপা ভুল করতে পারে না।
এই যে একটা ফিগার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল, এক রাজশাহী অথবা কোন এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খালি বলেছিলেন ওনার ডানাওয়ালা একটা ছবি নিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছিল পরের দিন। মানে এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল মত প্রকাশকে, সেখানে তারা এখন এসে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন যে এখানে মত প্রকাশ করতে দেয়া হচ্ছে না। এই কাল্ট ফিগার বাংলাদেশে আর ফিরিয়ে আনতে দেওয়া হবে না, এই ব্যাপারে আমরা একমত। এবং আমাদের সাথে এই ফেসিবাদ বিরোধী যে সকল রাজনৈতিক দল আছে এই প্রশ্নে আমার মনে হয় যে সবাই একটা ঐক্যবদ্ধ জায়গায় আছে। বাংলাদেশে আর নতুন করে আওয়ামী লীগ নামক কোনো ফেসিজমকে আর আনতে দেওয়া হবে না। আচ্ছা, এখন আগামীতে সেটা হবে না, কিন্তু আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেই জায়গা থেকেও কিন্তু কেউ কেউ বলে যে আওয়ামী লীগের যারা সমর্থক তাদের ভোটের অধিকারের কথা চিন্তা করে নৌকা মার্কাটা থাকার কথা, এরকম মতো আমরা শুনছি। এবং আমি যদি এখানে নির্বাচন কমিশন, বিশ্ব সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের একটি কথা নিয়ে আসি, তিনি বলেছেন যে এক্ষেত্রে আসলে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। কি আসলে করা উচিত? সরকার তো আসলে একটি অধ্যাদেশ জারি করে শুধু কার্যক্রম স্থগিত করে রাখলো ফর দ্য টাইম বিং। আলটিমেটলি কি হবে, কিভাবে হবে, আপনি কিভাবে দেখেন? বাংলাদেশে অতীতে অনেক দল হয়েছে এবং বিলুপ্ত হয়েছে, এরকম দল আছে না? এখন ওই দলের কোন দলের নাম নিয়ে যদি বলেন যে ওই দল নির্বাচনে না আসলে অন্তর্ভুক্তিমূলক হবে না, অথবা ভবিষ্যতে আরো অনেক দল তৈরি হবে, সেরকম বাইবিউ নাম সামনে এনে যদি বলেন যে ভবিষ্যতে যে দলগুলো হবে তাদেরকে এখন নির্বাচনে অংশ নিতে হবে, না হলে অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক হবে না। আওয়ামী লীগের বিষয়টা এখন ওই পর্যায়ে। আওয়ামী লীগ নামে একটা দল বাংলাদেশে ছিল, এখন কার্যত আওয়ামী লীগ নামে কোনো দলের অস্তিত্ব ভাবার প্রয়োজন নাই। এই দলটা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করে একটা গণহত্যা ঘটিয়ে তার নেতারা পালিয়ে গেছে। এই পর্যায়ে বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তাদের নিবন্ধন বাতিল হয়েছে, তাদের মার্কা নাই। নিবন্ধন বাতিল মানে হলো নৌকা মার্কাটা নিয়ে তারা নির্বাচন করতে পারছে না। তো যেই দল তার দলের মার্কা নিয়ে, দলের নাম নিয়ে নির্বাচন করতে পারবে না, এবং নির্বাচন করতে হলে কেউ যদি নির্বাচন দলের নাম নিয়ে করে, নিবন্ধনহীন অনেক দলও ধরেন তারা মার্কা ছাড়াই যে কোনো মার্কা পায় তারা নির্বাচন করে, অথবা কোনো জোটে গিয়ে করে, তাদের নির্বাচনে দাঁড়ালে তার দলীয় কার্যক্রম চালাতে হয় না। আপনি পয়েন্টটা খেয়াল করেন, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে এখন সরকার এই দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ এবং তার সকল অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ করা কোন লোক যদি সে গণহত্যায় বা গুম খুন, হত্যা, টাকা পাচার কোনো কিছুতে জড়িত নাই, নিষিদ্ধ করেছে, কিন্তু দল নিষিদ্ধ হবে কিনা সে ব্যাপারে আপনি কতটুকু নিশ্চিত? দলটা নিষিদ্ধ হওয়া উচিত, এবং হবে কি হবে না সেটা রাজনৈতিক সমীকরণের বিষয়। তবে যতক্ষণ পর্যন্ত তার কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকছে ততদিন পর্যন্ত দল হিসেবে কার্যক্রম করতে না পারলে দল হিসেবে নির্বাচনে আসার সুযোগ নাই। আওয়ামী লীগ করা অতীতে, আওয়ামী লীগ করা কোনো ব্যক্তি যদি বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত, কিন্তু বিচার হলে পরে সংগঠনে যে বিচার হবে সেই আইনটা তো এখন নেই। সে আইন হয়েছে, ভবিষ্যতের না যে সেই আইনের কোথাও যদি ঘাটতি থাকে সেটাও পূরণ হবে। ব্যক্তি হিসেবে আওয়ামী লীগ করা যারা অপরাধী তাদের বিচার হবে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে, এবং তারপর যদি আওয়ামী লীগ দেশে আইনি কাঠামোর মাধ্যমে নির্বাচন করার অধিকার ফিরে পায় তাহলে তখন ওই আওয়ামী লীগের প্রশ্ন আসবে। সেই আওয়ামী লীগ ভবিষ্যতে ইলেকশনে যাতে অংশগ্রহণ করতে পারে আমরা সেই ব্যাপারে আমরা দাবি তুলব। কিন্তু যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ দল হিসেবে তার বিচার না হয় এবং আওয়ামী লীগের অপরাধীদের বিচার না হয়, তার কার্যক্রম নিষিদ্ধ আছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনে এবং রাজনীতিতে অপ্রাসঙ্গিক। আমার মনে হয় এই যে আপনার টক শোতে এতক্ষণ ধরে আমাকে দিয়ে নিয়ে কথা বলালেন, অপ্রাসঙ্গিক এবং সময়ের অপচয় হলো। এই সময় গঠনমূলক কিংবা এখনকার সমস্যা নিয়ে আরো দুইটা কথা বলা যেতে পারত। সুতরাং আওয়ামী লীগকে মূলত এই টক শোতে এবং আলোচনার মধ্যে আমরা একরকম বাঁচিয়ে রাখছি, এটা একটা ভুল স্ট্র্যাটেজি। আওয়ামী লীগকে নিয়ে কেন আলোচনা হবে? শুধু অতীতের আওয়ামী লীগের অপকর্ম নিয়ে, কারণ মানুষকে মনে করিয়ে দিতে হবে
আওয়ামী লীগের রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনাটা তো একেবারে অপ্রাসঙ্গিক। এক কথায় শেষ হয়ে যাবে, বাংলাদেশে তাদের বিচার হোক, পরে দেখা যাবে। আর অতীতে যে অপকর্ম করেছে বারবার সেটা আলোচনায় আনতে হবে, বারবার বলে মানুষকে হ্যামারিং করতে হবে, তার ব্রেনের মধ্যে এটা জিয়ে রাখতে হবে যে আওয়ামী লীগ কতটা জঘন্য ফ্যাসিবাদ, লুটপাটকারী, চোর এবং খুনির দল। জাভেদ রাসেল, আমরা এখানে আরেকটা আপনি অ্যাড করবেন, প্রশ্নটা করে রাখি আমি। সেটা হলো আমরা জাতীয় পার্টি থেকেও কিন্তু এরকম শুনছি যে আওয়ামী লীগকে নির্বাচনে আসার পক্ষে তারা কথা বলছে। খালাতো ভাই তো চোরের চোরে চোরে মাস্তুতো ভাই না, তো রাজনীতি করছে এবং নির্বাচন মাস্তুতো ভাই না, মামাতো ভাই তো না। সেক্ষেত্রে আমরা আরপিওতে রিসেন্ট যে আরপিওর খসড়া গিয়েছে সেই খসড়াতে কিন্তু একটা বিষয় বলা হয়েছে যে যে সকল দল নিষিদ্ধ হবে কিংবা যার স্থগিত থাকবে, মার্কা স্থগিত থাকবে, তাদের নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আসবে। সেটা কিন্তু আরপিওর যে খসড়া জমা দেওয়া হয়েছে সেটা পাশ হলে সেখানে আছে, সেটা আমরা এটাকে স্বাগত জানাই। সরকার একটা ভালো কাজ করেছে। আরেকটা হচ্ছে দলের যে বিচার করার কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো তখন একই সাথে অধ্যাদেশে কিন্তু এটাও বলা হয়েছে যে ট্রাইব্যুনালে বিচার দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে, দলের বিচারের জায়গাটা ওটাও সংশোধন করা হয়েছে অধ্যাদেশের মাধ্যমে। আর আপনি যে প্রশ্নটি করছিলেন যে জাতীয় পার্টি নিজেই তো ফেসিবাদের সবচেয়ে বড় দোসর। এই 13 সালের যে ইলেকশন, সেই ইলেকশনে যখন বিএনপি সহ সকল দল যখন নির্বাচন বর্জন করে 14 সালে, যেটা 5 জানুয়ারি, হ্যাঁ 13 সালের শেষের দিকের ঘটনা, তো ওই জন্য 13 সাল বলছি আর কি। তখন তো ওই যে সুষমা স্বরাজ আসলো ইন্ডিয়া থেকে, এসে হোসেন মোহাম্মদ এরশাদের সাথে বৈঠক করলেন, তিনি আবার চলে গেলেন অসুস্থ হয়ে সিএমএইচে হাসপাতালে, আর ইলেকশনে চলে গেল জাতীয়। এই ফেসিস্ট শেখ হাসিনা এবং আমাদের 5 জন মন্ত্রী হয়েছে, হ্যাঁ, তাদেরকে আজকে এই অবস্থায় ফেসিস্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় সহযোগী হচ্ছে জাতীয় পার্টি। এবং আমরা আমাদের দল থেকে এর আগেও বলেছি, ফেসিবাদের দোষর হিসেবে সবার প্রথমে আওয়ামী লীগের সাথে বিচার করা উচিত জাতীয় পার্টির। এবং তৎকালীন সময়ে যারা মন্ত্রী হয়েছে এবং আওয়ামী লীগের ফেসিবাদ কায়েম করার জন্য, যে আমি যেটা বললাম এটা তো একটা মতাদর্শ মুজিববাদ, এই আপনারা বলছেন বিচার হওয়া উচিত, কিন্তু আমরা তো দেখছি না, বরং তারা নির্বাচনে যাবে। সেই জায়গা থেকে আপনারা কোনো দাবি তুলবেন কিনা? আমরা দাবি তুলবো, আমরা নির্বাচনে যেতে না পারে এরকম কোনো দাবি আসবে কি সামনে? হ্যাঁ, যারা এই গণ অভ্যুত্থানে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল কিংবা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তাদের ব্যাপারে এই বিচার কার্যক্রমে তাদেরকে অন্তর্ভুক্তি করতে হবে। এই ব্যাপারে আমরা দাবি তুলব খুব শীঘ্রই। দল হিসেবে জাতীয় পার্টির আওয়ামী লীগের মতো ওইরকম বিচার করতে হবে এমন না, কারণ জাতীয় পার্টির মধ্যে সবাই একমত ছিল না এই ফ্যাসিবাদের পক্ষের ব্যাপারে, তাদের মধ্যে ভিন্ন মত ছিল। তাদেরকে বাধ্য করেছে দলের যেই নেতারা, সেই নেতাদের যারা মন্ত্রী হয়েছে সুবিধাভোগী, এবং বাধ্য করেছে এই ফ্যাসিবাদের পক্ষে জাতীয় পার্টিকে নিতে। ওই নেতাদেরকে প্রথম জাতীয় পার্টির উচিত বহিষ্কার করা এবং নতুন জাতীয় পার্টি হিসেবে আবির্ভূত হওয়া, তাহলে তাদের পক্ষে আমাদের কথা বলার ন্যায্যতা তৈরি হয়। না হলে এখনো পর্যন্ত জাতীয় পার্টির পক্ষে আমাদের কথা বলাও হারাম হয়ে যায়। আচ্ছা, নির্বাচন নিয়ে আমরা কথা বলেছি, তো যদিও জাভেদ রাসেলের দল নির্বাচনে যাবে কিনা সেই সংখ্যা রয়ে গেছে, তারপর একটু আমি শুনতে চাই যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে খুব আলোচনা হয়। এবার আসলে হুন্ডা গুন্ডা টাকার খেলা এগুলো কি বন্ধ হবে কিনা বা কমবে কিনা, আপনি কি মনে করেন? আমার মনে হয় বন্ধ হওয়াটা সময়ের দাবি। বাংলাদেশের সময়ের দাবির প্রেক্ষিতে অনেক সময় অনেক কিছু হয়েছে। সময়ের দাবিতেই এই দেশটা স্বাধীন হয়েছে, সময়ের দাবিতেই বাকশালের পতন হয়েছে এবং বহুদলীয় গণতন্ত্র এসছে, সময়ের দাবিতেই 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, সময়ের দাবিতেই তত্ত্বাবধায়ক সরকার এসছে, সময়ের দাবিতেই আজকে এই সংস্কার নিয়ে এত কথা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে, এবং নতুন বাংলাদেশ গড়বার একটা অঙ্গীকার করতে সবাই বাধ্য হচ্ছে। সেই সময়ের দাবি হিসেবেই এই হুন্ডা গুন্ডার যে দিন, সেটা অনেকখানি শেষ হয়ে আসতে বাধ্য। যারা করবে, এখনো যারা করছে, তারা কিন্তু ব্যাপক সমালোচনার মুখে পড়ছে, কোথাও কোথাও প্রতিরোধের মুখে পড়ছে। সুতরাং ভবিষ্যতে কোনো দল বা কোনো ব্যক্তি যদি এই হুন্ডা গুন্ডা দিয়ে পার পেতে চায়, তারা ফিল্ডে প্রতিরোধের মুখে পড়বে, জনধিকৃত হবে, এবং কেউ কেউ যদি তার স্থানীয়ভাবে ওই সামর্থ্যের কারণে পার পেয়ে যায় সাময়িকভাবে, সে আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে, জনরোষের মধ্যে পড়বে বলে মনে করেন। অনেকখানি এসছে। জাভেদের কাছে শুনে নিই। দেখেন, মানুষের মধ্যে পরিবর্তন আসছে, সেটা আমি মনে করি, কিন্তু একই সাথে আবার যখন দেখি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, উনি বলেন যে ধানের শীষ ছাড়া কেউ ভোট দিয়ে বাড়ি যেতে পারবে না, বিএনপি নিয়ে কেউ কথা বললে জিহ্বা কেটে ফেলবে, হাবিবুর
হাবিবুর রহমান। না না, হ্যাঁ মিসকোট করছেন। বলেছেন উনি বলছেন এক কি ওই যে নৌকা ধানের শীষ না, সেটা দুই সাপের একই বিষ, সেটা যারা বলে না, সেটা যারা বলে তাদের নিয়ে তিনি রেগে গিয়ে কিছু কথা বলেছেন। আমার মত হলো এই লেভেলের নেতাদের এটাও বলা উচিত না, কারণ রাগ সংবরণ করতে হবে, কিন্তু ধানের শীষে ভোট না দিয়ে যেতে পারবে না, এটা ভুল তথ্য ছড়ানো। না, ভুল তথ্য না, এটা ভুল তথ্য, নিউজ মিডিয়াতে এসেছে, তার পরের দিনের ভুল তথ্য ছড়ানো হচ্ছে দলের কর্মীদের উদ্দেশ্যে না, এটা কর্মীদের নিজেদের বিভেদ যারা করছে, গ্রুপিং করছে, তাদের ঘরোয়া বৈঠকে তাদের জন্য বলতে পারে, কিন্তু জামাতে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ বাসায় ফিরে আসতে পারবে এরকম অবস্থা হবে না। না, এটা তাদের নিয়ে ভুল প্রচারণা হচ্ছে, এটা তিনিও ব্যাখ্যা দিয়েছেন, এটা ভুল প্রচারণা পাবেন, আপনি সার্চ দিলেই পাবেন। এই কথা আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কথা বলার মতো নেতা হাবিবুর রহমান হাবিব, আমি আপনাকে পাঠাবনি। আচ্ছা, যে কথাটা বলছি সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় বিএনপির মতন দলের এই অভ্যুত্থানের পরবর্তীতে এত বড় মাপের নেতৃবৃন্দ যারা আছেন তারাও যখন এই ধরনের কথাবার্তা বলেন তখন তো যে আমাদের মনে সন্দেহটা আসে। আবার যেটা আমরা বললাম যে আশঙ্কার কথা, তো আমরা দেখছি বিএনপির যে গত 1 বছর তাদের যে কর্মকাণ্ড, সেখান থেকে আসলে আমাদের আশঙ্কাটা তৈরি হয়েছে। জি, তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে মানুষের যেমন দাবি আছে, সময়ের দাবি, কিন্তু সেই ক্ষেত্রে সেটাকে কার্যকর করার জন্য সব রাজনৈতিক দলগুলোকে এখানে সামনে এগিয়ে আসতে হবে এবং সবগুলো রাজনৈতিক দলের নিজেদের মধ্যেও সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে। তা না হলে মানুষের আসলে সবাই মিলে আসলে রাজনীতিবিদের চেষ্টা করতে হবে, সেই চেষ্টাটা দেখতে চাই আমরা সবার। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামী অনুষ্ঠানে। ভালো থাকুন সবাই।